আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাই বুইথ নাহিদের নতুন ভিডিওতে আমি নাহিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চৌধুরী আজিম চৌধুরীর বাড়ি থেকে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে এবং যদি ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করে আমার এই নতুন পথ চলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, ভাই বুইথ নাহিদের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যালো গাইজ, যাত্রী সুধানগর আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিয়ে আসার জন্য। ওখানে দুটো জমিদার বাড়ি আছে, সেখানে যাবো আমরা। আজিম চৌধুরীর জমিদার বাড়ি, যেটি দুলাই গ্রামে অবস্থিত, আর এটি সুধানগর উপজেলাতে, পাবনা জেলার সুধানগর উপজেলা। পাবনা শহর থেকে 19 কিলোমিটার দূরে সিএনজি বা নিজস্ব পরিবহন যোগে সুধানগর যাওয়া যায়। আর সুধানগর উপজেলা থেকে সিএনজি যোগে পুরোডাঙ্গা বাজার হয়ে চিনাখড়া বাস স্ট্যান্ড যেতে হয়। আর ঠিক এর পূর্ব দিকে পাবনা নগরবাড়ি মহাসড়কের পাশে দুলাই বাজারের 500 মিটার দক্ষিণে এই জমিদার বাড়িটি অবস্থিত, যেখানে রিক্সা বা ভ্যান যোগে সহজেই যাওয়া যায়। আর নিজস্ব পরিবহন থাকলে আরও সহজেই সেখানে যাওয়া যায়। আমি ও আমার বন্ধু রওনা দিয়েছি সেখানেই। আমাদের উদ্দেশ্য আজিম চৌধুরী জমিদার বাড়ি, এবং তার আগে তাঁতিবন্ধ একটি জমিদার বাড়ি আছে, ঠিক এই দুলাই জমিদার বাড়ি বা আজিম চৌধুরী জমিদার বাড়ির খুব পাশেই অবস্থিত, অল্প কিছুক্ষণের রাস্তা। যাই হোক, আমরা সেই ভিডিওটি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমরা দুই বন্ধু ছুটে চলেছি এবং রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, একদম ভাঙে চলে গেছে, বৃষ্টির পানি আটকে যায় রাস্তাতে। যাই হোক, কিছু দূর ভাঙা রাস্তা পাওয়ার পরে আমরা আবার ভালো রাস্তা পেয়ে গেলাম, এবং সেই রাস্তা দূর আমরা দুই বন্ধু কিন্তু ছুটে চলেছি আমাদের সেই গন্তব্যে। যাত্রাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা দুই বন্ধু অনেক মজা করতে করতে যাচ্ছিলাম সেখানে। তাঁতি বন্ধু জমিদার বাড়ি থেকে ঘুরে আসার পরে আমরা দুপুরবেলায় খাবারের জন্য রাস্তার পাশে যে হোটেল আছে সেই হোটেলে বসে পড়লাম। আর এই রাস্তার পাশে যে খাবারগুলো সেগুলো কিন্তু খুব একটা খারাপ হয় না, খেতে কিন্তু ভালোই লাগে। স্যার কী খাবেন স্যার? আপনি মাছ, আমি আন্ডে, সানডে আর মানডে। দুপুরে খাবার শেষ করে আমরা অল্প কিছুদিনের মধ্যে পৌঁছে গেলাম দুলাই জমিদার বাড়িতে, এবং 30 টাকা করে টিকিট কেটে নিলাম জন প্রতি। এবং মোটর সাইকেল রাখার জন্য কিন্তু 20 টাকা টিকিট কাটতে হয়। আপনারা চাইলে যে যাবেন তারা কিন্তু এখানে খুব সহজে মোটর সাইকেলে রাখতে পারেন। আর ভিতরে ঢুকেই আমরা একটি সুন্দর ফলের গাছ দেখতে পেলাম, কদবেল, ছোট্ট একটা গাছ, কিন্তু প্রচুর কদবেল ধরেছিল। সুজানগর উপজেলার দুলাই গ্রামে 250 বছর আগে প্রতিষ্ঠিত হয় আজিম চৌধুরী জমিদারি। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মুসলিম জমিদারির মধ্যে আজিম চৌধুরীর জমিদারিটি ছিল অন্যতম। যদিও মুসলিম জমিদারির সঠিক ইতিহাস বা সংখ্যা জানা না গেলেও জমিদারি প্রথার শেষের দিকে 1945 সালের দিকে 2237টি জমিদারের মধ্যে 358 জন ছিল মুসলিম জমিদার। আজিম চৌধুরী জমিদার বাড়িটির নাম হলেও এর প্রতিষ্ঠাতা ছিলেন রহিমউদ্দিন চৌধুরী, কিন্তু আজিম চৌধুরীর সময় এই জমিদারিটি বিস্তৃতি লাভ করে বিধায় এই জমিদার বাড়িটি আজিম চৌধুরী জমিদার নামে পরিচিতি। তিনি তার জমিদারির সময় 3টি নীলকুঠি স্থাপন করেন। এই জমিদার বাড়িটি কিন্তু দোতলা বিশিষ্ট প্রাসাদ। এটিতে অনেকগুলো দরজা ও 11টি গেট ছিল। একটি আয়তাকার দিকে দ্বারা পুরো প্রাসাদ এলাকাটি ঘেরা, এবং ভিতরে একটি পুকুর ও একটি মসজিদ ও অন্দরমহলে একটি পুকুর আছে, যেটিতে জমিদারের রানী ও মহিলা সদস্য যারা ছিলেন তারা গোসল করতেন, যেটিকে হাম্মামখানা বলে ডাকা হয়। জমিদারির সুরক্ষার জন্য মূল ফটকে 2টি হাতি ও কামান ছিল। এই জমিদারির খুব কাছাকাছি আরেকটি জমিদারি ছিল, সেটি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর সেই জমিদারিটি ছিল বিজয় গোবিন্দ চৌধুরী জমিদার বাড়ি, সুজানগরের তাঁতিবন্ধ গ্রামে অবস্থিত, এবং এই দুই জমিদারির মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। বর্তমানে এই জমিদার বাড়িটি একদম ধ্বংসের মুখে, যদিও বর্তমানে এই জমিদার বংশের বংশধররা রক্ষণাবেক্ষণ করছেন। জমিদারি প্রথা বিলুপ্ত হলে তা সরকারের অধীনস্থ হয়ে যায়। পরে এই জমিদারের বংশধরেরা দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1994 সালে এর মালিকানা ফিরে পান, এবং তারপর থেকে এই জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণ তারাই করে আসছেন। 250 বছর আগে নির্মিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ আজ শুধু কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িতে একটি ধ্বংসপ্রাপ্ত মঠ ও বড় অট্টালিকা, 5টি পুকুর
120 বিঘা জমির 3/1 জুড়ে নির্মাণ করেছিলেন অত্যাধুনিক দ্বিতল বহুদুয়ারি বহুকক্ষের প্রাসাদ তুল্য অট্টালিকা। প্রাসাদের মূল গেটে ছিল 2টি হাতি ও 2টি কামান। নিরাপত্তার সাথে সাথে জমিদারের ভ্রমণে ব্যবহৃত হতো হাতি। চারপাশে বেষ্টিত পুকুরটি প্রায় 60 বিঘার উপরে তৈরি। ভিতরে কর্মচারীদের ব্যবহারের জন্য ছিল পুকুর ও নামাজের জন্য মসজিদ। আমার পিছনে যাকে দেখছেন সে কিন্তু রিয়েল টাইম ব্লগার। আর যে তরুণগুলো দেখছেন খুবই দারুণ এই তরুণগুলো, এটাই কিন্তু এই জমিদার বাড়িতে ঢোকার বা মেইন যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে ঢোকার সামনে যে তরুণ বা গেট, খুবই সুন্দর। চলুন যাই ভিতরে দেখে আসি কেমন এই জমিদার বাড়িটি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম আনকমন একটা গেট। আমি কিন্তু বেশ কয়েকটা রাজবাড়িতে বা জমিদার বাড়িতে ঘুরেছি, এরকম গেট কিন্তু আমি কোথাও দেখিনি। হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তারপর বোঝা যাচ্ছে যখন এই রাজবাড়িটি বা এই গেট তৈরি হয়েছিল বা এই রাজবাড়ির এই গেটটি তৈরি হয়েছিল এর জৌলুস কতখানি ছিল আপনারা দেখে হয়তো আন্দাজ করতে পারছেন। আসলে আমি এরকম গেট বা প্রবেশ পথ আমি কখনোই দেখিনি। বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন মুসলিম জমিদার ছিল, উনি এই জমিদার বাড়িটি তার মধ্যে একটি। আর এখানে হয়তো এই গেটের পিছনে যে ঘরগুলো ছিল যা ধ্বংস হয়ে গেছে এখন, হয়তো এই ঘরগুলোতেই এই গেটের যারা নিরাপত্তা প্রহরী তারা এখানে পাহারা দিতেন। সামনে একটি পুকুর আছে। আর মজার ব্যাপার হচ্ছে এই পুকুরের চারপাশে কিন্তু আরও একটি পুকুর আছে। আর সেই পুকুরটি কিন্তু এই পুরা রাজবাড়িকে কিন্তু প্রদক্ষিণ করেছে বা চারদিকে ঘিরে রেখেছে। আগেকার দিনে যারা রাজা ছিলেন বা জমিদার ছিলেন তারা কিন্তু তাদের রাজবাড়ির চারদিক দিয়ে পুকুর তৈরি করতেন নিরাপত্তার কারণে। এই রাজবাড়িটা তার ব্যতিক্রম নয়। আর মাশাআল্লাহ একটি মসজিদ আছে ভিতরে, যেহেতু আগেই বলেছি যে হাতে গোনা যে কয়েকটি মুসলিম জমিদারি ছিল, এই জমিদারিটি অন্যতম, যে কারণে এই রাজবাড়ির ভিতরে একটি মসজিদও নির্মাণ করা ছিল 3 গম্বুজ বিশিষ্ট। আর মাশাআল্লাহ মসজিদটি কিন্তু একদম অক্ষত আছে, খুব একটা ক্ষতি হয়নি, বলতে গেলে যেরকম ছিল ওই রকমই আছে। কিন্তু রাজবাড়িটা যদি যত্ন করা হতো তাহলে হয়তো রাজবাড়িটা ভালো থাকতো। তিনটি প্রবেশ পথ এই মসজিদে। আজিম চৌধুরীর বাবার নাম ছিলেন রহিমউদ্দিন চৌধুরী এবং তার পূর্বপুরুষ ছিলেন শরফুদ্দিন সরকার, যিনি তুর্কিমিস্তানের সমরকন্দ থেকে হিজরত করে দুলাই গ্রামের আহলাদপুর গ্রামে বসতি স্থাপন করেন। রহিমউদ্দিন সরকার ছিলেন নাটোরের রাজশাহী কালেক্টরেট অফিসের সেরেস্তাদার এবং পেশকার। আজিম চৌধুরী ছিলেন রহিমউদ্দিন চৌধুরীর পুত্র, যিনি ফখরুদ্দিন আহলে আহসান আজিম চৌধুরী নামে পরিচিত ছিলেন। তাকে মৌলভী আজিম উদ্দিন চৌধুরী বা কেবল আজিম চৌধুরী নামেও তাকে ডাকা হয়। জন্ম 1790 এবং মৃত্যু 1880 সাল। তার আমলে এই জমিদারিটি খ্যাতি অর্জন করে। তিনি দুলাই গ্রামে 3টি নীল কারখানা নির্মাণ করেন এবং তার দাতব্য কাজের জন্য তিনি সুপরিচিত ছিলেন। উইলিয়াম উইলসন হান্টারের এই স্ট্যাটিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল গ্রন্থে বলা হয়েছে, দুলাই ডিসপেন্সারিটি সম্পূর্ণরূপে সমর্থিত ছিল আজিম চৌধুরীর দ্বারা এবং তৎকালে 1867 সালে নির্মিত হয়েছিল এবং তৎকালীন পাবনা জেলার 3টি ডিসপেন্সারির মধ্যে এটি ছিল একটি। 1950 সালের পূর্ববঙ্গ রাজ্য অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইনের মাধ্যমে জমিদারি ব্যবস্থা বিলুপ্তি হলে এটি সরকারের অধীনস্থ হয়ে পড়ে। পরে এই জমিদারের বংশধর ফারুক হোসেন চৌধুরী ও আমিন জান চৌধুরীর মতো বংশধরেরা দীর্ঘদিন আইনি প্রক্রিয়ার মাধ্যমে 1994 সালে এই সম্পত্তি ফিরে পান এবং তারপর থেকে এই পরিবারের অধীনেই আছে এই স্টেটটি। বর্তমানে এই জমিদারের 5ম বংশধরের অধীনে আছে এই জমিদার বাড়িটি। এই ছিল এই জমিদার বংশের ছোট্ট ইতিহাস। আর যে পুকুরটি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাম্মামখানা এবং অন্দরমহলের পিছনেই এই পুকুরটি অবস্থিত। আর এখানে এই জমিদারের যারা রানী ছিলেন এবং এই জমিদারির যারা মহিলা সদস্য ছিলেন তারা কিন্তু এখানেই গোসল করতেন। আর এটি যে ভাঙা অংশগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই জমিদার বাড়ির অন্দরমহল।
এখানেই কিন্তু নারী সদস্য এবং জমিদারের যারা রানী ছিলেন তারা কিন্তু এখানেই থাকতেন। একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। দীর্ঘদিন অবহেলা ও অযত্নে তিলে তিলে কিন্তু এটি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। আজ শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। দীর্ঘদিন কিন্তু জঙ্গলের আড়ালে পড়েছিল, কেউ কোনো যত্ন আপনি করেনি, সরকার থেকেও না এবং ব্যক্তিগতভাবে করার সুযোগ ছিল না। একটাবার দেখুন, এই অন্দরমহলের এই উঠানটির ভিতরে একটি সাইনবোর্ডে টানে রাখা আছে, সেখানে এই অন্দরমহল সম্পর্কে ছোট্ট কয়েকটি কথা লেখা আছে। এবং এই অন্দরমহলটি কিন্তু অনেক বড়। মাঝখানে যে ঘরটি দেখছেন এই ঘরটিতে হয়তো রানীরা থাকতেন, আর এই পাশের যে ঘরগুলো ছিল হয়তো অন্যান্য সদস্য যারা ছিলেন তারা এখানে হয়তো থাকতেন। এই অন্দরমহলে কিন্তু বাইরের কারো আসা নিষেধ এবং পুরোপুরি নিষিদ্ধ ছিল, যে কারণে কিন্তু এখানে কেউ বাইরে কেউ আসতো না। শুধুমাত্র রাজ পরিবার বা জমিদার বাড়ির সদস্য যারা ছিলেন তারাই কিন্তু এখানে যাতায়াত করতে পারতেন বা আসতে পারতেন। সব কিছুই কিন্তু ক্ষয়ে গেছে, শুধু চারপাশের দেয়ালগুলোই কিন্তু আছে কোনো রকমে দাঁড়িয়ে। আর সবচেয়ে বড় কথা, একটি বিল্ডিংয়েরও কিন্তু ছাদ নেই। এটি কিন্তু দ্বিতল বিশিষ্ট একটি প্রাসাদ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু উপরতলার ছাদ বা দ্বিতীয় তলার যে ছাদ কিছুই নাই, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অন্দরমহল, এবং এই অন্দরমহলের পরেই ছোট্ট একটি বারান্দার মতো আছে, এখান থেকে কিন্তু খোলা আকাশ দেখা যেত। এবং ঠিক সামনে যে অংশটি দেখা যাচ্ছে সেটাই কিন্তু ছিল এই জমিদারের কাছারি ঘর বা বৈঠকখানা। ওখানেই কিন্তু রাজা বা জমিদার তার জমিদারি পরিচালনা করতেন বা প্রজাদের সাথে সাক্ষাৎ করতেন। আর এই যে অংশটি দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু ওই সামনের যে কাছারির ঘরের অংশ সেটাও দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু উপরে ওঠার ব্যবস্থা ছিল। এই হচ্ছে সিঁড়ির হয়তো ছিল, যেগুলো কিন্তু আস্তে আস্তে হয়তো উপরে ওঠারই ছিল, সেগুলো হয়তো ভেঙে গেছে, না হয়তো ভেঙে দেওয়া হয়েছে যাতে কেউ উপরে উঠতে না পারে। এখান থেকে কিন্তু দ্বিতীয় তলায় ওঠার রাস্তা ছিল, যেটা কিন্তু এখন বন্ধ হয়েছে। বুঝতেই পারছেন যে ছাদ, এই ছাদগুলো কিন্তু এখন ভেঙে গেছে, ছাদগুলো কিন্তু এখন আর নাই। আগে হয়তো এই ছাদটা কিন্তু প্রথম তলার হিসেবে ছিল, এদিক দিয়ে ছাদ ছিল, এই জায়গা দিয়ে ওটা ছিল দ্বিতীয় তলা। মাশাআল্লাহ, যেখানেই যাবেন আমাদের মিউজিয়ামদের আপনারা কিন্তু অবশ্যই খুঁজে পাবেন। খুবই জঘন্য একটি কালচার। আর বন্ধুরা, এই হচ্ছে এই জমিদার বাড়ির কাছারি ঘর, বা এখানেই কিন্তু জমিদার তার প্রজাদের সাথে সাক্ষাৎ দিতেন। এই সামনের যে ঘরটি দেখতে পাচ্ছেন ঠিক সিংহাসনের পিছনেই, ওটাই কিন্তু এই কাছারি ঘরের মূল অংশ ছিল। এবং পাশে যে কর্মচারীদের জন্য যে কাজের জায়গা ছিল, পাশের ঘরগুলো, ওখানেই বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হতো। এখানেই জমিদার প্রজাদের সাথে সাক্ষাৎ দিতেন, বিভিন্ন রকমের বিচারাতি এখানেই সম্পন্ন হতো এবং খাজনা আদায়ও এখানেই হতো। এবং এই জমিদারির সম্পূর্ণ কাজ কিন্তু এই কাছারি ঘরের আশেপাশে যে ঘরগুলো দেখছেন বা বিল্ডিংগুলো দেখছেন, এটাও কিন্তু দ্বিতল ছিল, দ্বিতল ভবন। এখানেই সম্পন্ন করতেন রাজা বা জমিদার। পাখির চোখে থেকে দেখার চেষ্টা করছি ড্রোন ভিডিও দিয়ে এই জমিদার বাড়ির যে পুরো অংশটা, সেই পুরো অংশটা কিন্তু দেখাচ্ছি। এখানে মসজিদটি দেখা যাচ্ছে এবং এই জমিদার বাড়ির অন্দরমহল এবং কাছারি ঘর সম্পূর্ণ কিন্তু ড্রোন ভিডিও দিয়ে কিন্তু শ্যুট করা। আচ্ছা ভাই, এটা কি রানীর মহল? কি এটাই ছিল? এটা কি রানীর মহল ছিল? অন্দরমহল দেখতেছি, ওটা দেখলাম অন্দরমহল। আর এটা এই ঘরটা আসলে অ্যাকচুয়ালি কিসের ছিল? আচ্ছা, রানী কয়টা ছিল না মানে জানা নাই। বন্ধুরা, এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন ঠিক অন্দরমহল পাশে একটু অবস্থিত আরেকটি দ্বিতল বিল্ডিং। আর
এই ভাইটি কিন্তু আমাদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, যদিও ভিতরে ঢোকা নিষেধ, তারপরও রিকোয়েস্ট করাতে উনি আমাদের অনুমতি রেখেছেন। আর ওনার ভাষ্য মতে পিছনে যে হাম্মামখানাটা দেখলেন বা অন্দরমহলে যে গোসলখানাটা দেখেছিলেন, এই জমিদারের যারা রানী ছিলেন তারা সেখানে গোসল করেন। তারা এই যে বিল্ডিংটি দেখছেন এখানেই তারা চুল শুকাতে আসতেন। এখানে দ্বিতীয় তলায় সুন্দর একটি বারান্দা ছিল এবং বর্তমানে এটাকে সবাই চিলেকোঠা বলে ডাকে, কারণ এর মাথায় একদম মাথায় একটি চিলেকোঠা আছে বা ছাদের একদম উপরে ওঠার একটা ব্যবস্থা আছে, সেখানে ওঠার ব্যবস্থা ছিল। সিঁড়িগুলো একদম খারাপ, এই সিঁড়ির অবস্থা তো ভয়ঙ্কর। বর্তমানে কিন্তু এই বিল্ডিংটি একদম ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। কোনো মতে সিঁড়িতে উপরে ওঠা যায়, ছাদ কিন্তু বলতে একদমই নাই। তারপরও আমরা কিন্তু খুবই ঝুঁকি নিয়ে উপরে উঠেছি, দেখতেই পাচ্ছেন কতটুকু সরু একটু রাস্তার মতো ছিল, ছাদ কোনো রকমে টিকে আছে, সেখান দিয়ে কিন্তু আমরা উপরে উঠলাম এবং উপর থেকে উঠে আমরা এই পুরো যে জমিদার বাড়িটির এরিয়া সেটা কিন্তু দেখার চেষ্টা করছি। এখান থেকে অনেকটুকুই দেখা যায়, যদিও আত্মা কাঁপছিল কারণ খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। আর এই বিল্ডিংয়ের পিছনেই কিন্তু রানীদের হাম্মামখানা বা গোসলখানা অবস্থিত এবং কথিত আছে একবার নাকি ডাকাতি হয়েছিল এই জমিদার বাড়িতে, তখন নাকি ওই রানীদের হাম্মামখানায় যত সোনাদানা ছিল সব নাকি ফেলা হয়েছিল এবং সেই ডাকাতির পরে সেই স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছিল কিনা তার কোনো সঠিক ইতিহাস জানা নাই। দেখতেই পাচ্ছেন কত উপরে, আমরা কিন্তু এখন 3 তলার ছাদের উপরে আছি, খুবই রিস্ক নিয়ে কিন্তু উপরে উঠে আছি। আর অল্প একটু ছাদ ছিল, এই ভাইজান সেটাকে বলছিল যে এখানে নাকি পাড়া দেওয়া খুবই কষ্ট, কারণ একদম নাকি নরম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পরে দুর্ঘটনা ঘটতে পারে। উনি বারবার সাবধান করছিলেন আমাদের। যাই হোক, আমরা খুব বেশিক্ষণ কিন্তু এখানে থাকিনি, যেহেতু খুব বিপজ্জনক একটি জায়গা, খুবই চিকন জায়গা দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আর যে একটু ছাদ ছিল সে ছাদটাও কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। পিছন থেকে আমরা দেখার চেষ্টা করছি সব কিছু। আর এই পিছন সাইডে ছিল কিন্তু গোসলখানা, আর এই ছোট্ট একটু জায়গা দিয়ে এই বারান্দায় বা ছাদে আসা যেত। এখানে একটি ছোট দরজার মতো ছিল, আর এই মাথার উপরে কিন্তু ওঠার একটা সিঁড়ি আছে। ওঠার জন্য এটাকে সবাই কিন্তু চিলাকোঠা বলে ডাকে। পিছনে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে কিন্তু এই মাথা পর্যন্ত ওঠা যেত, কিন্তু আমরা চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু ভাইজান যিনি ছিলেন তিনি কিন্তু নিষেধ করলেন, কারণ খুবই ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, কেমন লাগলো আমাদের এই ব্লগ ভিডিওটি? যদি ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনাদের একটি সমর্থন কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী যে ভিডিওটা আসবে আশা করি সবাই দেখবেন। উপর থেকে নিচের অবস্থা দেখানো হচ্ছে, একদম ছাদ নাই, একদম 3 তলা ছাদে থেকে দেখুন কত উপরে, খুবই কিন্তু ভয়ানক একটা অবস্থার ভিতরে ছিলাম। যাই হোক, খুব বেশিক্ষণ আমরা আর উপরে থাকবো না, আমরা এখনই নেমে পড়বো, কারণ এরকম জায়গায় দাঁড়িয়ে থাকাটা কিন্তু খুবই ভয়ানক, কারণ একদম নড়বড়ে অবস্থা, যেটুকু ছাদ আছে সেটুকু কিন্তু নরম হয়ে গিয়েছে। আর পিছনে যে হাত দিয়ে দেখালাম ওটাই কিন্তু উপরে ওঠার, একদম উপরে ওঠার যে সিঁড়ি। আর আমরা যে সিঁড়িতে উঠেছিলাম হয়তো খেয়াল করেছেন, মাঝখানে কিন্তু কয়েকটা সিঁড়ি ছিল না, 2টা না 3টা সিঁড়ি ছিল না, আমাদের কিন্তু সেটা কিন্তু পার হয়ে আসতে উপরে উঠতে হয়েছে। যাই হোক, এই ভাইজানকে ধন্যবাদ, উনি কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছেন এই উপরে ওঠার জন্য।
আল্লাহর কাছে শুক্রিয়া, অনেক কঠিন একটি জায়গা থেকে সহি সালামতে নিচে নামতে পেরেছি। যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো। আর যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি কিন্তু অন্দরমহলের ঠিক সামনেই এবং কাছারি ঘরের একদম সাথে অবস্থিত। এটি ছিল অতিথিশালা। এই জমিদারের যারা অতিথি আসতেন তাদের কিন্তু আপ্যায়ন বা থাকার ব্যবস্থা এখানেই করা হতো। এই বিল্ডিংটিও কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন কোনো মতে। আর এই বিল্ডিং থেকে কিন্তু সামনে এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ঢুকতে যে মসজিদটি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই মসজিদটি। ভিতরে মাত্র 3টি কাতারে নামাজ পড়া যায় এবং বাইরে 3টি কাতার, মোট 6টি কাতারে নামাজ পড়া যায়। হয়তো বাইরের অংশটি পরে করা হয়েছে, আর ভিতরের যে অংশটা সেটি মাত্র 3টি কাতারে নামাজ পড়া যায়। আর এই ছাদ জুড়ে কিন্তু 3টি মাত্র গম্বুজ, এবং এই 3 গম্বুজ কিন্তু পুরো ছাদ জুড়ে অবস্থিত। খুবই সুন্দর এবং খুবই দর্শনীয় একটি মসজিদ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি বোয়ালমারির সাতর মসজিদের সাথে অনেকটা সামঞ্জস্য বা মিল আছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, এবং আপনাদের একটি লাইক ও আপনাদের একটি সমর্থন কিন্তু আমাদের জন্য এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও আসলে অবশ্যই দেখবেন, এবং বেল বাই আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেতে পারেন। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শেষবারের মতো যাওয়ার আগে আরও একবার পাখির চোখে এই জমিদার বাড়িটি দেখে নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল সকলের জন্য।